আচ্ছা, তো আমরা শুরুতে যে বিষমচাক্রিক যৌগ নিয়ে কথা বলবো সেটা হলো ফিউরান। ঠিক আছে, ফিউরান একটা বিষমচাক্রিক যৌগ এবং আমরা জানি এটা একটা 5 সদস্য বিশিষ্ট এবং এক হেটারো পরমাণু বিশিষ্ট বিষমচাক্রিক যৌগ। তো ফিউরানের সংজ্ঞা আমরা কি লিখতে পারি? ফিউরান হলো 5 সদস্য বিশিষ্ট। দেখো তো এখানে সদস্য সংখ্যা 5টা না? এই যে 1 2 3 4 5। ঠিক আছে, 4 কার্বন একটা অক্সিজেন এবং এখানে কি আছে? একটা অক্সিজেন 4টা কার্বন পরমাণু যুক্ত হয়। তো ফিউরানের সংকেতটা একটু বোঝার চেষ্টা করবা। ফিউরানকে কিন্তু 4টা ভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, স্ট্রাকচারগুলো খেয়াল করো শুধু। ফিউরানকে আমরা কত স্ট্রাকচারে ব্যবহার করতে পারি? প্রতিটার ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে কি 5 পরমাণু পূরণ করতে হবে। ঠিক আছে, 4টা কার্বন হবে, একটা অক্সিজেন হবে, দেখছো? এবং অবশ্যই মাঝখানে কি থাকতে হবে? 2টা দ্বিবন্ধন থাকতে হবে। এখন তুমি যদি চাও দ্বিবন্ধন না দিয়ে এইভাবে গোল দিতে পারো, যেটা ওই যে বেনজিনের ডেকুল ফর্মুলা। আবার দেখো, আমরা প্রতিটা স্ট্রাকচারের প্রতিটা পয়েন্টে পয়েন্টে কি আছে সেটাকেও আলাদা করে লিখেছি, যদিও এই সংখ্যাটা তোমাদের লেখা, এই যে এই স্ট্রাকচার তোমরা লিখবা না, এটা বোঝার জন্য। এখানে আছে একটা সিএইচ, এখানে আছে একটা কার্বন হাইড্রোজেন, এখানে আছে একটা কার্বন হাইড্রোজেন, এখানে আছে একটা কার্বন হাইড্রোজেন, এখানে আছে অক্সিজেন। এবং একটা জিনিস মনে রাখবা, ফিউরানে 2 জোড়া, ফিউরানের অক্সিজেনে কিন্তু 2 জোড়া নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে। ঠিক আছে, ফিউরানের অক্সিজেনে 2 জোড়া নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে। নিঃসঙ্গ জোড় ইলেকট্রন কাদের বলে? যারা বন্ধনে অংশ নেয় না। ফিউরানের অক্সিজেনে 2 জোড়া নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে। ফিউরানের আণবিক সংকেত কি হবে? C4H4O। এই যে C4টা H4টা একটা O। তাহলে আশা করি তোমরা ফিউরান চিনতে পারলে। এখন আমরা ফিউরান থেকে কোন কোন টপিকস শিখব? দেখো, আমাদের শিখতে হবে ফিউরানের সংজ্ঞা, যেটা আমরা শিখে ফেললাম, যে 4 কার্বন আর 1 অক্সিজেন পরমাণু বিশিষ্ট যে বিষমচাক্রিক যৌগ, সেটা হলো ফিউরান, তাই না? আমাদের শিখতে হবে ফিউরান কিভাবে প্রস্তুত করতে হয়, ফিউরানের গঠন কিভাবে আমরা এক্সপ্লেন করতে পারি, ফিউরান অ্যারোমেটিক যৌগ কেন, ফিউরান কিভাবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, ফিউরানের রাসায়নিক ধর্ম যেমন সালফোনেশন, পিডেলক্রাফট, স্যালোজেনেশন, বিজারণ, ফিউরান কি ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে কিনা, প্লাস ফিউরানের ব্যবহার। ঠিক আছে, ফিউরানের এই টপিকসগুলো শিখতে পারলে আমাদের এক্সামে আর কোনো প্রশ্নই কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না। এখন এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফিউরানের প্রস্তুতিটা। ঠিক আছে, ফিউরানের প্রস্তুতিটা এটা বারবার রিপিট করে, এবং ফিউরান কেন অ্যারোমেটিক যৌগ, এবং ফিউরানের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, প্লাস ফিউরানের সালফোনেশন বিক্রিয়া। এই 4টা জিনিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিউরানের ক্ষেত্রে। তো চলো আমরা শুরুতে এখন ফিউরানের প্রস্তুতি শিখে নেই। দেখো, এই প্রস্তুতিকে কিন্তু বই গাইডে অনেক জটিলভাবে থাকতে পারে। আমি আসলে সেইগুলোর একটারও ধার ধারবো না। আমি আজকে তোমাদের সম্পূর্ণ নিজের মতো করে শেখাবো যে কিভাবে তোমরা ফিউরান প্রস্তুত করতে পারবে। শুরুতে আছে মিউসিক অ্যাসিড হতে ফিউরান প্রস্তুত করা যায়, আর একটা হলো ফারফিউরালের জারণ দ্বারা ফিউরান প্রস্তুত করা যায়। তোমাদের সাধারণত 2টা পদ্ধতি এক্সপ্লেন করতে বলবে, তোমরা এই 2টাই লিখে দিবা। ঠিক আছে, যদি বলে যে ফিউরান সংশ্লেষণের 2টা পদ্ধতি লেখো, তোমরা এই মিউসিক অ্যাসিড থেকে ফিউরান প্রস্তুত করে দিবা আর ফারফিউরালের জারণ দ্বারা ফিউরান প্রস্তুত করে দিবা। তো মিউসিক অ্যাসিডের সংকেতটা তোমরা অবশ্যই মনে রাখবা। মিউসিক অ্যাসিডে কি আছে? মিউসিক অ্যাসিডে COOH, তারপর CHOH আছে 4টা, তারপর আবারও COH আছে। ঠিক আছে, মানে কার্বক্সিলিক গ্রুপ আছে 2টা আর CHOH আছে 4টা। এই যে কার্বক্সিলিক গ্রুপ প্রথমে থাকবে আর শেষে থাকবে, মাঝখানে CHOH 4টা থাকবে, 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, একেবারে শর্টকাট মনে রাখার নিয়ম। COOH প্রথমে একবার থাকবে, লাস্টে একবার থাকবে, মাঝখানে থাকবে CHOH 4টা। এটাকে বলে মিউসিক অ্যাসিড। মিউসিক অ্যাসিড একে কি করা হয়? একে প্রথমে শুষ্ক পাতন করা হয়, করলে ফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, এই ফিউরিক অ্যাসিডকে আবার 200 থেকে 300 ডিগ্রিতে উত্তপ্ত করলে ডিকার্বোক্সিলেশনের মাধ্যমে ফিউরান পাওয়া যায়। এখন দেখতে তো খুবই সুন্দর মনে হচ্ছে, মানে জটিল মনে হচ্ছে আর কি, বাট এটা তো আমাদের বুঝতে হবে, তাই না? দেখো, মিউসিক অ্যাসিডকে শুষ্ক পাতন করলে এখান থেকে হয়টাকে, এখান থেকে হয় হচ্ছে 3 অণু পানি অপসারণ হয় আর 1 অণু কার্বন ডাইঅক্সাইড অপসারণ হয়। ঠিক আছে, 3 অণু পানি আর 1 অণু কার্বন ডাইঅক্সাইড যখন এই মিউসিক অ্যাসিড থেকে অপসারণ হয়, তখন অটোমেটিক্যালি এই ফিউরিক অ্যাসিডের সংকেতটা পাওয়া যায়। হ্যাঁ, এটাকে কিন্তু আবার কি বলে? 2 নম্বরে কার্বক্সিলিক গ্রুপ থাকায় এটাকে নাম্বার দাও, এটা 1, এটা 2। আমরা নামকরণে শিখে এসেছি হেটারো পরমাণুকে সবসময় 1 নাম্বার দিতে হয় আর প্রতিস্থাপককে সবসময় ক্ষুদ্রতম পজিশনে রাখতে হয়। তাহলে 2 নম্বরে কার্বক্সিলিক গ্রুপ থাকে, এর নাম হলো ফিউরান 2 কার্বক্সিলিক অ্যাসিড বা অপর নাম ফিউরিক অ্যাসিড। ঠিক আছে, তো এটা কিভাবে পাওয়া যায়? মিউসিক অ্যাসিড থেকে 3 অণু পানি অপসারণ হয় আর 1 অণু কার্বন ডাইঅক্সাইড অপসারণ হয়, কখন? শুষ্ক পাতন করলে। তো এখান থেকে 3 অণু পানি অপসারণ করে দাও তো। এই যে দেখো, এই একটা এইচ, একটা ওএস চলে গেল, একটা এইচ, একটা এইচ চলে গেল, একটা এইচ, একটা ওএস চলে গেল, 3 অণু পানি চলে গেল, 1 অণু কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড, আচ্ছা আমি এটাকে তোমাদের একটু অন্য পেজে লিখে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, না হলে এখানে যদি আমি পেন্সিল ব্যবহার করি তোমরা এটা বুঝতে পারবে না। খেয়াল করো, আমি শুরুতেই মিউসিক অ্যাসিডটা লিখে নেই, COOH বন্ড
সিএইচ ওএস বন্ড। সবসময় খেয়াল রাখবা যে এই পাশে হাইড্রোজেন লিখলে এই পাশে ওএস লিখেছো, তাই না? বাট নিচে যখন লিখবা তখন এই পাশে ওএস একবার দিবা, এই পাশে একবার হাইড্রোজেন দিবা, এইভাবে উল্টে পাল্টে লিখবে, ঠিক আছে? লাইন বাই লাইন এইচ ওএস এইভাবে লিখে যাবে না। এইচ ওএস, এইচ ও এইচ, COOH। এটাই তো আমাদের মিউসিক অ্যাসিড ছিল। এটাকে কি করা হচ্ছে? শুষ্ক পাতন করা হচ্ছে। আমি বলেছি কি শুষ্ক পাতন করলে তোমার -3 অণু পানি অপসারণ হবে আর 1 অণু কার্বন ডাইঅক্সাইড অপসারণ হবে। ক্লিয়ার? এখন দেখো তো এইগুলোকে আমরা আগে অপসারণ করে নেই। 3 অণু পানি, এই 1 অণু পানি, এই 1 অণু পানি, এই 1 অণু পানি, 3 অণু পানি কিন্তু আমাদের চলে গেল, ঠিক আছে? এগুলোকে কেটে দাও এখন তোমরা, এগুলোকে এখন কেটে দাও। 1 অণু কার্বন ডাইঅক্সাইড, তাই না? তাহলে 1 অণু কার্বন ডাইঅক্সাইড আমরা কোথায় পাবো? এই যে দেখো CO2, এটাকে ধরে নাও কার্বন ডাইঅক্সাইড, কেটে দাও। তাহলে বাকি যে অংশটা থাকে এইটাকে নিয়ে আমরা কি পাই? ফিউরিক অ্যাসিড পাই। এখন আমরা দেখব যে আদেও ফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেতের সাথে এর এই অবশিষ্ট অংশগুলো মেলে কিনা। এই যে এটাই হলো ফিউরিক অ্যাসিড। অক্সিজেনে 2 জোড়া নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকবে, 2টা ডাবল বন্ড থাকবে। ওকে, এখন দেখো তো আমরা জানি ফিউরিক অ্যাসিডের এই পয়েন্টে পয়েন্টে কি আছে? এখানে আছে একটা কার্বন হাইড্রোজেন, এখানে আছে একটা কার্বন হাইড্রোজেন, এখানে আছে একটা কার্বন হাইড্রোজেন, তাই না? এখানে আছে কি? এখানে আছে একটা কার্বন। হাইড্রোজেনকে কিন্তু এই COOH প্রতিস্থাপন করে দিচ্ছে, এখানে আর হাইড্রোজেন থাকছে না। এখানে একটা হাইড্রোজেন থাকতো, বাট তাকে এই COOH প্রতিস্থাপন করে নিজে ওই জায়গাটা দখল করে নিচ্ছে কিন্তু, ঠিক আছে? এটা মনে রাখবে একটু। ওকে, এখন দেখি তো মেলে কিনা। হাইড্রোজেন টোটালি কয়টি আছে? 1টা 2টা 3টা 4টা। দেখো তো 4টা হাইড্রোজেন এখান থেকে আমরা পাই কিনা। এই যে 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ আমাদের এখানে 4টাই হাইড্রোজেন অবশিষ্ট ছিল, যেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, মানে মিলে যাচ্ছে, তাই না? সমতাকরণ হয়ে যাচ্ছে। আবার দেখো কার্বন আছে কয়টা এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা কার্বন কিন্তু টোটালি, ঠিক আছে? দেখি তো 5টা কার্বন আমরা এখান থেকে পাই কিনা। 1টা 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ কার্বনও 5টা মিলে যাচ্ছে। ওকে, আচ্ছা এইবার দেখি নেক্সট যেটা প্রয়োজন, একটা অক্সিজেন আর এইখানে আছে 2টা অক্সিজেন, টোটালি 3টা অক্সিজেন, তাই না? এই 3টা অক্সিজেন কি আমরা এখান থেকে পাবো? হ্যাঁ, এই যে 2টা অক্সিজেন আর এই একটা অক্সিজেন, 3টা অক্সিজেন পেয়ে যাচ্ছি। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা ঠিক আছে, মানে মিউসিক অ্যাসিড থেকে শুষ্ক পাতন করলে 3 অণু পানি অপসারণ আর 1 অণু কার্বন ডাইঅক্সাইড অপসারণের মাধ্যমে বাকি থাকে কি? একটা ফিউরিক অ্যাসিডের সংকেত, ঠিক আছে? এইবার এটাকে আবার কি করবা? এটাকে আবার তোমরা 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করবা। উত্তপ্ত করলে এখানে ডিকার্বক্সিলেশন ঘটবে। আচ্ছা বলতে পারো ডিকার্বক্সিলেশন কি? ডিকার্বক্সিলেশন হচ্ছে 1 অণু কার্বন ডাইঅক্সাইডের অপসারণ। এই কার্বন ডাইঅক্সাইডের অপসারণযুক্ত বিক্রিয়াকে বলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে এখান থেকে যেহেতু 1 অণু কার্বন ডাইঅক্সাইড অপসারণ হবে, তাই এইখান থেকে যে বিক্রিয়াটা পাবো তাকে বলবো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। 1 অণু কার্বন ডাইঅক্সাইড অপসারণ হবে কোথা থেকে? এই যে এই কার্বন ডাইঅক্সাইডকে অপসারণ করে দাও, এই COO বা CO2 যেটাকে আমরা বলছি, ঠিক আছে? CO2 এটাকে অপসারণ করে দাও। তাহলে অবশিষ্ট থাকে কি? দেখো তো, দেখো তো এই অংশটা অবশিষ্ট থাকে না? এই COO আউট হয়ে এই হাইড্রোজেন তখন এই কার্বনের পাশে চলে আসবে না? এই যে, ঠিক আছে? এখানে কিছু নেই মানে কি? কার্বন হাইড্রোজেন আছে। এই যে প্রতিটা পয়েন্টে এখন কার্বন হাইড্রোজেন ছিল। এখানে কিন্তু হাইড্রোজেনটাকে COOH প্রতিস্থাপন করে দিয়েছিল, ফলে এই হাইড্রোজেন কিন্তু এখানে ছিল না। বাট পুনরায় কার্বন ডাইঅক্সাইড অপসারণ হওয়ার মাধ্যমে এই হাইড্রোজেন আবারও এই কার্বনের সাথে জয়েন্ট হয়ে চলে আসলো, এবং এইভাবে মূলত আমরা পাই কি? আমাদের কাঙ্ক্ষিত ফিউরান। ওকে, ও তোমরা তো দেখতে পাচ্ছিলে না, সেই কাঙ্ক্ষিত ফিউরানটা কিন্তু আমরা পাই। ওকে, তো এইভাবে আমরা মিউসিক অ্যাসিড থেকে প্রথমে শুষ্ক পাতন করে ফিউরিক অ্যাসিড, এবং ফিউরিক অ্যাসিডকে ডিকার্বক্সিলেশন করলে ফিউরান পাই। ডিকার্বক্সিলেশন নাম দিয়ে বোঝা যাচ্ছে কি? ডিকার্বক্সিলেশন মানে কি? ডি অর্থ হলো ত্যাগ বা অপসারণ, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের অপসারণকে বলে ডিকার্বক্সিলেশন। আচ্ছা, সেকেন্ড প্রশ্নটা মানে সেকেন্ড প্রস্তুতিটা আমাদের কেমন ছিল? সেকেন্ড প্রস্তুতিটা ছিল ফারফিউরালের জারণ দিয়ে। দেখো এটা হলো ফারফিউরালের সংকেত। ফারফিউরালে কি হয়? জাস্ট ওই ফিউরিনের বলয়ের সাথে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকে, তাই এর নাম হলো ফিউরান 2 কার্বালডিহাইড। এই যে দেখো, এইটা হেটারো পরমাণুকে 1 নাম দাও, প্রতিস্থাপককে 2 নাম দাও, তাহলে 2 নম্বরে অ্যালডিহাইড গ্রুপ আছে না, এই জন্য একে বলে ফিউরান 2 কার্বালডিহাইড। ওকে, তো এখানে আমরা এটাকে কি করি? আমরা এটাকে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা
অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সরি এটা পারম্যাঙ্গানেট না, এটা হচ্ছে ডাইক্রোমেট। এটা অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা আমরা এই ফারফিউরালকে জারিত করলে প্রথমে ফিউরিক অ্যাসিড পাই, পরে ফিউরিক অ্যাসিডকে ডিকার্বোক্সিলেশন করলে ফিউরান পাই। ওকে, তো আমরা দেখি শুরুতে এই ফারফিউরালের পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা যখন জারণ করা, বা অম্লীয় বলেছে না তাই H+ আমরা সাথে রেখেছি, অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা যখন জারিত করবো এখান থেকে একটা অক্সিজেন চলে আসবে কোথায়, এই প্রতিস্থাপকের কাছে, এসে COOH তৈরি করে ফেলবে এবং এর নাম হলো কি ফিউরিক অ্যাসিড। আমরা তো প্রথমেই দেখে এসছি এই যে ফিউরিক অ্যাসিড। ওকে, এই ফিউরিক অ্যাসিডকে এখন আমরা যদি ডিকার্বোক্সিলেশন করি এখান থেকে CO2 অপসারণ হয়ে এই হাইড্রোজেন এই পয়েন্টে এসে অ্যাটাচ হয়ে যাবে এবং এর নাম হবে তখন ফিউরান। ক্লিয়ার? তো এইভাবে আমরা 2টা স্টেপে ফিউরান প্রস্তুত করতে পারি। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা স্টেপ এবং সবচেয়ে সহজ স্টেপ। আমার মনে হয় যে এটা এখানে জটিলতার কোনো চান্স নেই। আচ্ছা, তো তোমাদের প্রশ্ন কিন্তু এভাবেও আসতে পারে যে তোমরা মিউসিক অ্যাসিড থেকে কিভাবে ফিউরান পাবা, ফারফিউরান থেকে কিভাবে ফিউরাল পাবা, ঠিক আছে, এভাবেও কিন্তু থাকতে পারে। অথবা তোমাদের বলতে পারে ফিউরান সংশ্লেষণে যে মিউসিক অ্যাসিড থেকে ফিউরানের সংশ্লেষণ বর্ণনা করো। তো মোটামুটি তোমাদের প্রশ্ন যেভাবে আসবে সেটা হচ্ছে ফিউরান কি, ফিউরানের প্রস্তুতি বা সংশ্লেষণের 2টা পদ্ধতি লেখো। আচ্ছা, ফিউরানের প্রস্তুতি তো আমরা শিখে ফেললাম, ফিউরানের সংজ্ঞা শিখলাম, প্রস্তুতি শিখলাম। এখন দেখবো ফিউরানের অরবিটাল গঠনটা কেমন, মানে ফিউরানের গঠন আকৃতিটা কেমন সে সম্পর্কে। সাধারণত এই প্রশ্নগুলো তোমাদের আসে না খুব একটা, হয়তো 4 সালের দিকে একবার একটু এসেছিল যে ফিউরানের অরবিটাল চিত্রটা আঁকো, তা একটু শিখে রাখো, তোমরা শিখে রাখার প্রয়োজন আছে। দেখো, আমরা ফিউরানের চিত্র যখন দেখেছিলাম সেখানে আমরা খেয়াল করেছিলাম কি ফিউরানে আছে 4 কার্বন 1 অক্সিজেন, তাই না? প্রতিটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন আছে। ওকে, ফিউরানে আছে কি 2টা ডাবল বন্ড, ফিউরানে আছে অক্সিজেনের 2টা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন। আশা করি ফিউরানের যে সংকেত চিনতে তোমাদের সমস্যা নেই। গাঠনিক সংকেত বলো, আণবিক সংকেত বলো। আণবিক সংকেতটা হচ্ছে C4H4O। আবার এটাকে যদি আমরা এইভাবে গাঠনিক দিয়ে মানে আকৃতি দিয়ে লিখি তাহলে এইরকম হয়। মাঝখানে দ্বিবন্ডটা আমরা ব্যবহার না করে ডিরেক্টলি গোল দিতে পারি, যেটা ডেকুলের ফর্মুলা আর কি। বিজ্ঞানী ডেকুল বেনজিনের স্ট্রাকচার আঁকার সময় এই ফর্মুলাটা দিয়েছিল। ওকে, এইটাকে আমরা এখন একটি অরবিটাল দিয়ে লিখব। তার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে, এইখানে মানে ফিউরানে অক্সিজেন আর 4টা কার্বনই sp2 সংকরিত, ঠিক আছে, এরা সবাই sp2 সংকরিত। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে sp2 সংকরিত এরা কিভাবে, মানে এটা তো আমরা বুঝি না। দেখো, আমি এটা তোমাদের ওই হাকেল তত্ত্ব বোঝানোর সময় শুরুতে এটা আলোচনা করে দিয়েছিলাম যে সংকরণ তোমরা কিভাবে করবা। তারপরেও আমি আরও একবার বলি, খেয়াল করো, আমরা এখানে কার্বনের সাথে যদি 2টা সিগমা বন্ধন থাকে আমরা বলি sp সংকরণ। দেখো এখানে খেয়াল করো, কার্বনের সাথে যদি 2টা সিগমা বন্ধন থাকে তাকে আমরা বলি sp সংকরণ। কার্বনের সাথে যদি 3টা সিগমা বন্ধন থাকে তাকে আমরা বলি sp2 সংকরণ, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা সংকরণটা চিনি। তো এখানে দেখো, প্রতিটা কার্বনের সাথে হাইড্রোজেনের একটা সিগমা বন্ধন, এইখানে একটা সিগমা বন্ধন, এইখানে একটা সিগমা বন্ধন, 3টা করে সিগমা বন্ধন আছে, তাই আমরা বলছি কি sp2 সংকরণ। এই কার্বনটার খেয়াল করো, হাইড্রোজেনের সাথে একটা সিগমা, এই বন্ডে একটা সিগমা, এই বন্ডে একটা সিগমা। আমরা জানি একক বন্ধনগুলোতে সব সিগমা বন্ড থাকে, 3টা করে সিগমা বন্ধন থাকছে না কার্বনের আশেপাশে, তাই আমরা বলছি কি এখানে প্রতিটা কার্বনই হলো sp2 সংকরিত। ক্লিয়ার? ওকে, এখন দেখো, এই অক্সিজেন আর প্রত্যেকটা কার্বন 2টা করে sp2 অরবিটাল ব্যবহার করছে। দেখো, ফিউরানের অক্সিজেন 4টা কার্বন পরমাণু sp2 সংকরিত, যেটা আমরা দেখলাম। অক্সিজেন এবং প্রতিটি কার্বন পরমাণু 2টা করে sp2 অরবিটাল ব্যবহার করে নিজেদের মধ্যে কার্বন 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 অক্সিজেন সিগমা বন্ধন সৃষ্টি করে। দেখো তো, অক্সিজেন আর প্রত্যেকটা কার্বন পরমাণু 2টা করে sp2 অরবিটাল ব্যবহার করছে কিনা। এই যে এই কার্বন এই দিক থেকে একটা sp2 অরবিটাল ব্যবহার করছে, এই দিক থেকে একটা sp2 অরবিটাল ব্যবহার করছে, ব্যবহার করে এই কার্বনের সাথে বন্ধন তৈরি করছে, এই কার্বনের সাথে বন্ধন তৈরি করছে, কি sp2 সিগমা বন্ধন। একক বন্ধনকে আমরা জানি সিগমা বন্ধন বলে, ঠিক আছে? এখানে অক্সিজেনের খেয়াল করো, অক্সিজেন এই কার্বনের সাথে একটা অরবিটাল ব্যবহার করছে, এই কার্বনের সাথে একটা অরবিটাল ব্যবহার করছে, তাহলে 2টা sp2 অরবিটাল ব্যবহার করে সে sp2 সিগমা বন্ধন তৈরি করছে। তাহলে এই লেখাটার মানে তো তোমরা বুঝলা, তাই না? যে প্রত্যেকটা কার্বনের এই যে প্রত্যেকটা কার্বন পরমাণু অক্সিজেন পরমাণু 2টা করে sp2 অরবিটাল ব্যবহার করে নিজেদের মধ্যে কার্বন কার্বন আর কার্বন অক্সিজেন সিগমা বন্ধন সৃষ্টি করে। এখন বলছে প্রত্যেক কার্বনের অবশিষ্ট sp2 অরবিটাল হাইড্রোজেন পরমাণুর s অরবিটালের সাথে অতিক্রমণ করে 4টি কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করে। দেখো তো, প্রত্যেকটা কার্বনের এই যে প্রত্যেকটা কার্বনের অবশিষ্ট অব্যবহৃত যে p অরবিটাল, এটা হাইড্রোজেনের সাথে কি করে sp2s অরবিটাল গঠনের মাধ্যমে মানে সিগমা বন্ধন গঠনের মাধ্যমে
4টা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন তৈরি করে কিন্তু, ঠিক আছে। প্রতিটা কার্বনে দেখো একটা করে হাইড্রোজেনের সাথে sp2s সিগমা বন্ধন গঠনের মাধ্যমে 4টি কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন তৈরি করে। ক্লিয়ার? ওকে। এরপরে কি আছে যে অক্সিজেনের অবশিষ্ট sp2 অরবিটালটি 2টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। এই যে অক্সিজেনের যে অবশিষ্ট অরবিটালটি এটা 2টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। প্রত্যেক কার্বন ও অক্সিজেন পরমাণু একটা করে অসংকরিত পি অরবিটাল ধারণ করে এবং এরা সিগমা বন্ধন তলের সাথে লম্বভাবে থাকে। দেখো প্রত্যেকটা কার্বন পরমাণুই কিন্তু একটা করে এই যে একটা করে অসংকরিত 2p অরবিটাল ধারণ করে এবং এরা কি করে, এরা তলের সাথে লম্বভাবে থাকছে কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে সেই অসংকরিত 2pz অরবিটাল যেখানে প্রতিটা পয়েন্টে একটা করে ইলেকট্রন থাকে। প্রত্যেক কার্বন পরমাণুর পি অরবিটালে একটা করে ইলেকট্রন, যেটা আমরা দেখলাম। আর অক্সিজেনের পি অরবিটালে আছে এক জোড়া নিঃসঙ্গ জোড় ইলেকট্রন। এই যে অক্সিজেনের পি অরবিটালে আছে এক জোড়া নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, আর প্রত্যেকটা কার্বনের অসংকরিত অরবিটালে একটা করে ইলেকট্রন থাকবে। এই অসংকরিত পি অরবিটালগুলি পাশাপাশি অতিক্রমণ করে 6 ইলেকট্রন বিশিষ্ট পায়ানবিক অরবিটাল গঠন করে। দেখো তো এই যে অসংকরিত পি অরবিটালগুলি এরকম পাশাপাশি অতিক্রমণ করবে, এই যে পাশাপাশি অতিক্রমণ করবে করে 1 ইলেকট্রন 2 ইলেকট্রন 3 ইলেকট্রন 4 ইলেকট্রন 6 ইলেকট্রন বিশিষ্ট আণবিক অরবিটাল গঠন করবে, ঠিক আছে। এই 2টা ইলেকট্রন কিন্তু এই অতিক্রমণে অংশ করে না, এটা খেয়াল রাখবে। এই 2টা কিন্তু অতিক্রমণে অংশ নেয় না, এই জন্য এদেরকে কাউন্ট করা যাবে না। ওকে, ফিউরান এখন বলছে ফিউরানের এই পাই ইলেকট্রন সবসময় ডিলোকালাইজড এবং এতে অ্যারোমেটিক সেক্সটেট উপস্থিত থাকার কারণে ফিউরান স্থিতিশীলতা লাভ করে। ওকে, দেখো এই ফিউরানের এই যে তোমার পাই ইলেকট্রনগুলো এরা কিন্তু ডিলোকালাইজড, মানে এরা সবসময় এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চয়নশীল হতে পারে। এই সঞ্চয়নশীলতার কারণে ফিউরান কি করে, অ্যারোমেটিক বৈশিষ্ট্য পায়, যে কারণে ফিউরান অধিক স্থিতিশীল হয়। ক্লিয়ার? আবার ফিউরান হাকেল নীতি অনুসরণ করে এবং অ্যারোমেটিক চরিত্র প্রদর্শন করে, যদিও এটা গঠনের বিষয় না, বিবেচনা বিষয় না, এই জন্য ওটা নিয়ে আমরা আলোচনা করব না। তো এইটাই ফিউরানের অরবিটাল গঠন পড়লে তোমরা এইটাই আলোচনা করে দিবা, যেটা আর কি এখান থেকে মানে তোমরা এখান থেকে শুনে যতটুকু মনে রাখতে পারো। সব যে লিখতে হবে এমন তো না। যেমন এই যে ফিউরানে তোমার প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেন sp2s সিগমা বন্ধন তৈরি করে, এইভাবে 4টা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড হয়। হ্যাঁ, এই যে তারপর প্রতিটা কার্বনের সাথে কার্বন sp2 বন্ধন গঠন করে, এখানেও 4টা কার্বন sp2 সিগমা বন্ধন গঠিত হয়। এইভাবে যতটুকু মনে থাকে অরবিটাল গঠনে ততটুকুই তোমরা আলোচনা করবে। তাহলে আমাদের ফিউরানের অরবিটাল গঠনও আমরা বুঝতে পারলাম। এবার আসবো আমরা ফিউরানের অ্যারোমেটিসিটি নিয়ে। ফিউরান কি আসলে অ্যারোমেটিক যৌগ? দেখো বলা হচ্ছে ফিউরান অ্যারোমেটিক যৌগ। কেন? ফার্স্ট শর্ত, ফিউরান চাক্রিক যৌগ। আমরা জানি অ্যারোমেটিক যৌগের প্রধান শর্ত হলো সেটা চাক্রিক হতে হবে। দেখো তো ফিউরান চাক্রিক আকৃতি কিনা, অবশ্যই চাক্রিক আকৃতি। তাহলে আমরা বলতে পারি ফিউরান অ্যারোমেটিক। এখন অ্যারোমেটিকের যে শুধু একটা শর্ত তা না, অনেকগুলো শর্ত আছে কিন্তু, যেমন সমতলীয় হতে হবে। ফিউরান কি সমতলীয়? অবশ্যই। ফিউরানের প্রত্যেকটা কার্বন কিন্তু sp2 সংকরিত, ঠিক আছে। আমরা আগে আলোচনা করেছি sp2 সংকরিত এবং বন্ধন কোণের মান 120 ডিগ্রি। এখানে প্রতিটা বন্ধন কোণ দেখবে 120 ডিগ্রি, প্রতিটা বন্ধন কোণ 120 ডিগ্রি হবে, ঠিক আছে। প্রতিটা বন্ধন কোণ 120 ডিগ্রি হবে। আবার এই sp2 সংকরিত আর 120 ডিগ্রি যদি বন্ধন কোণের মান হয় তাকে অটোমেটিক্যালি বলা হয় সমতলীয় অণু, ঠিক আছে। তাহলে যারা সমতলীয় অণু তারা অ্যারোমেটিক হয়। অ্যারোমেটিকের চরিত্র বা অ্যারোমেটিক হতে গেলে 2 নম্বর শর্ত হলো সমতলীয় হতে হবে। 3 নম্বর শর্ত হলো কনজুগেটেড বা একান্তরিত দ্বিবন্ধন থাকতে হবে। তোমরা কি এই ভাষাটা বোঝো? এই কনজুগেটের বাংলা হলো একান্তরিত, মানে একান্তরিত নাম দিয়ে বোঝা যাচ্ছে একটা অন্তর অন্তর দ্বিবন্ধন থাকবে, ঠিক আছে। একটা অন্তর অন্তর দ্বিবন্ধন থাকবে, তাকে বলে একান্তরিত দ্বিবন্ধন। দেখো তো ফিউরানে এখানে একটা আছে এক দ্বিবন্ধন, এখানে আছে একক বন্ধন, এখানে আছে দ্বিবন্ধন, এখানে আছে একক বন্ধন, এইভাবে আছে না, তাইকে বলি আমরা একান্তরিত দ্বিবন্ধন। আচ্ছা, এবার বলছে যে অ্যারোমেটিক হতে গেলে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে, ঠিক আছে। আমি যদি এখানে সঞ্চরণশীল কথাটা লিখে নিই, 4n+2 সংখ্যক ইলেকট্রন কি আছে? অবশ্যই আছে। এই যে ফিউরানের টোটাল ইলেকট্রন কয়টা এখানে বলো তো? এই একটা পাই বন্ডে 2টা ইলেকট্রন আছে, এই একটা পাই বন্ডে 2টা ইলেকট্রন আছে, 4টা। আর এই একটা ইলেকট্রন তোমার এই পাই বন্ডে অংশগ্রহণ করে, 6টা। এই ইলেকট্রনটাকে আমরা কাউন্ট করি না, এটা তোমার পাই বন্ধনে অংশ নেয় না। তাহলে ফিউরানের ইলেকট্রন সংখ্যা টোটালি 6টা। এই জন্য লিখেছি 4n+2 = 6, বা n এর মান হয় তাহলে 1। আর আমরা জানি n এর মান পূর্ণ সংখ্যা হলেই সেটা অ্যারোমেটিক যৌগ। ক্লিয়ার? n এর মান 1 অর্থ হলো এক চাক্রিক যৌগ। দেখো তো এখানে চক্র একটা আছে, তাহলে এটাকে আমরা অ্যারোমেটিক বলতে পারছি। আবার এখানে সঞ্চরণশীল কথাটা আমরা লিখিনি, পাই ইলেকট্রন শুধু থাকলেই হবে না, তাকে সঞ্চরণশীল হতে হবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হতে হবে, যেটা হয় ফিউরানের রেজোন্যান্সের মাধ্যমে পাই ইলেকট্রনগুলো স্থানান্তর হয়। আচ্ছা, এইবার বলছে কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। অ্যারোমেটিক যৌগ মানে কি? মানে এই 4টা হলো ফিউরানের অ্যারোমেটিক হওয়ার
শর্ত। এখন ফিউরান অ্যারোমেটিক হওয়ার কারণে এই দুইটা ধর্ম তারা দেয়, ঠিক আছে, মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আমরা একটু পরে দেখতে পারবো ফিউরান নাইট্রেশন বিক্রিয়া দেয়, সালফোনেশন দেয়, হ্যালোজেনেশন বিক্রিয়াও দেয়, আর এইগুলোকেই বলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, ফিউরান অ্যারোমেটিক হওয়ার কারণে কি হয়? স্থিতিশীল হয়, অধিক স্থিতিশীল হয়, যার কারণে জারক পদার্থ দ্বারা ফিউরান আক্রান্ত হয় না। তো এই দুইটা হচ্ছে ফিউরানের অ্যারোমেটিসিটির ধর্ম, আর এই চারটা হচ্ছে ফিউরানের অ্যারোমেটিক যৌগ হওয়ার পেছনে শর্ত বা কারণ, ঠিক আছে। এই চারটা ফিউরানে উপস্থিত থাকায় ফিউরান একটা অ্যারোমেটিক যৌগ, আর এই দুইটা হচ্ছে ফিউরান অ্যারোমেটিক ধর্মের যে অ্যারোমেটিক যৌগ তার ধর্ম দেয় এই দুইটার মাধ্যমে। তো আশা করি তোমরা ফিউরানের অ্যারোমেটিসিটি বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব যে ফিউরানের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায়।